ঠিক আছে, কি করব? প্রত্যেকটা স্যার প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, এতদিন ধরে একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, একদম সেই 1-1.5 মাস হয়ে গেল। প্রত্যেকটা চ্যাপ্টার এত গল্প বলছি, তার কারণ আছে। প্রত্যেকটা গল্প পরীক্ষার সাথে রিলেটেড, এমসিকিউ সলভ করতে দেখতে হবে। প্রত্যেকটা একদম ভিতর ভিতর থেকে কোশ্চেন দিয়েছে। 2 দিনে ক্লাস শেষ করা যেত, শেষ করছি না, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চেক করবে। ওইভাবে আর কোশ্চেন আসে না কিন্তু ইতিহাসে, যে তুমি গতানুগতিক 50টা কোশ্চেন করে গেলে একটা চ্যাপ্টার থেকে পেয়ে যাবে, এরকম কোশ্চেন হচ্ছে না এখন। এখন কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ডেপথে ঢুকে হচ্ছে। তো পড়াটাও নিজের প্রিপারেশনটাকে ওইভাবে রেডি করো। চলো আসি ইউরোপের আগমন। কি জিনিসটা কি বলছে? বলা হয় এই সময় থেকে, যখন থেকে ইউরোপ থেকে লোকজন ভারতে আসা শুরু করলো ব্যবসা বাণিজ্যের জন্য, তখন থেকে ভারতবর্ষে মডার্ন হলো ভারতবাসী মডার্ন হলো। ভারতবাসীর আধুনিক যুগের সূচনা এখান থেকে হলো। এবার কেন ইউরোপ থেকে লোকজন ভারতে ব্যবসা করার জন্য আসলো? এত পৃথিবীর জায়গা পড়ে থাকলো, ভারতেই ব্যবসা করতে হবে, এটা কি দরকার ছিল? প্রথম এটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, যে এই যে সময়টার কথা পড়ছি আমরা, পঞ্চদশ শতক বা 1600 শতক, তো এই সময়কার কথাটা পড়ছি, এর আগে কি ইউরোপ থেকে কোনো লোকজন ভারতে আসেনি? এই কি প্রথম আসলো ভাস্কো ডা গামা? দ্বিতীয় কোশ্চেন। তো এইটুকুটাকে বোঝার জন্য আমাকে একটু ব্যাকের ইতিহাস জানতে হবে, যে এই সময় মোগল সাম্রাজ্যে কি চলছিল, গোটা পৃথিবীতে কি হিস্ট্রি চলছিল, তার ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝো। ঠিক আছে, আসি। দেখো ভালো করে বুঝবে, একটু ম্যাপ দেখায়। এই ম্যাপে হবে না, পরে দেখাচ্ছি। আমি আগে একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেখাই, চলো। এবার স্যার একটু বোঝার চেষ্টা করো, যে যখন ইউরোপ থেকে যখন লোকজন ভারতে আসলো বণিকরা, তার পিছন দিকের সিচুয়েশনটা কি ছিল। আগে আমি ম্যাপটা দেখাই, যে কোথা থেকে এসছে না এসে, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছি। এটা ইন্ডিয়া, বুঝতেই পারছো। এই যে স্যার দেখো, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে আফ্রিকার এই যে উপরের পোর্শনটা, কালারটা চেঞ্জ, এই পোর্শনটা স্যার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরোপের পোর্শন, এটা ইউরোপ। এই ইউরোপের মধ্যেই একটা জায়গা আছে, এই যে স্পেন, পর্তুগাল, এই যে দেখতে পাচ্ছ, এটা পর্তুগাল আর এটা হচ্ছে স্পেন। এই ছোট ছোট জায়গা স্যার, ছোট ছোট, এই যে এইটুকুটা হচ্ছে পর্তুগাল। এখান থেকে ভারতে আসার কাহিনী দিয়ে আমরা ভারতের ইউরোপের আগমন সূচনা করব। এবার কেন কাহিনীটা আমরা পড়তে যাচ্ছি, তার একটু ব্যাকগ্রাউন্ড বোঝো। বলছে স্যার, কি দরকার ছিল এখান থেকে পর্তুগাল থেকে আসার জন্য? এই পথে আসার কি দরকার ছিল এত দূর ঘুরে? ও তো সোজা এখান থেকে এখানে ঢুকে যেতে পারতো। এখান থেকে সোজা মেডিটেরিয়ান সি হয়ে স্যার সৌদি আরব হয়ে, ইরান হয়ে, আফগানিস্তান, পাকিস্তান হয়ে তো আরামে ইন্ডিয়াতে ঢুকে যেতে পারতো। এত দূরের জার্নি নাই, এখানে কিছুটা সাগরের জার্নি, বাদ বাকিটা সব স্থলপথে জার্নি, সুবিধা হতো আসতে। তো এতদিন ঘুরে আসলো কেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদিও বা ঘুরে আসলো, তার মানে কি এর আগে কখনো ইউরোপ থেকে লোকজন ভারতে আসেনি? বলছে না। আমরা ভাবি কি স্যার, আমরা চিন্তা ভাবনা এরকম আছে যে ভাস্কো ডা গামা মনে হয় প্রথম ইউরোপ থেকে ভারতে এসছে, তার আগে মনে হয় কেউ আসেনি। একদমই ভুল কথা। আকবরের সময় লোকজন এসছে, রেলি ফিজ বলে একজন ব্যক্তি আকবরের সময় এসেছিল ইউরোপ, ইংল্যান্ড থেকে। তো এটা ভুল কথা যে এই সময় প্রথম এসছে তার আগেও, কিন্তু এই পথে প্রথম এসছে। এবার গল্প, এই পথে আসারই বা কি দরকার ছিল? কি দরকার ছিল বোঝো। তার জন্য একটু সাম্রাজ্যটা একটু ধর্মীয় কারণ আছে, ধর্মীয় কারণটা বোঝার চেষ্টা করো। এই যে ইউরোপের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই ইউরোপের এই জায়গাতে ছিল মেনলি খ্রিস্টান ধর্ম এদের এখানে বেশি ছিল, বেশি মানে একদম 90% খ্রিস্টান ধর্ম। আর সবেমাত্র সবেমাত্র বলতে এমন না যে 2-4 বছর আগে, সবেমাত্র মানে কয়েকশো বছর আগে জাস্ট ইসলাম ধর্মের উদ্ভব হয়েছে, এবং ইসলাম ধর্ম চারিদিকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে নিচের পোর্শনটা, সৌদি আরব থেকে শুরু করে ইরাক, ইরান, এই পোর্শনটাতে ছিল ইসলাম ধর্ম। তুর্কি হয়ে এই জায়গাটাতে ছিল ইসলাম ধর্ম। এখানে একটা ধর্মীয় ব্যাপার বাধা হয়ে দাঁড়িয়েছিল, যে
এরা চাইছিল খ্রিস্টান ধর্মের প্রোপাগেশন করব, ছড়াবো, এইদিকে চাইছিল যে মুসলিম ধর্ম ছড়াবো। এই ধর্ম নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছিল আরব কান্ট্রির সাথে ইউরোপ কান্ট্রি। ইউরোপে যতগুলো দেশ আছে, তুমি স্পেন বলো, পর্তুগাল বলো, ফ্রান্স বলো, জার্মানি বলো, ইংল্যান্ড বলো, প্রত্যেকটা এরা খ্রিস্টান প্রাধান্য দেশ, আর এইদিকে আরব কান্ট্রিগুলো হচ্ছে মুসলিম প্রাধান্য দেশ। তো এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। এখানে একটা ভাইটাল ভূমিকা পালন করছে যে জায়গাটা, সেটা হচ্ছে ইজিপ্ট। এবার স্যার ইজিপ্ট আবার এনটিতে কোথা থেকে আসবে? ইজিপ্ট এই কারণে ভাইটাল, কারণ ইজিপ্টের পাশ দিয়ে আছে রেড সি। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রেড সি। এগুলো যখন আমরা ওয়ার্ল্ডের ম্যাপ করবো, একদম যা কারো 3-4 মাস ক্লাস শেখাক, ম্যাপ যখন করব দেখতে হবে এই রেড সি নামটা দেখতে পাচ্ছ, আমরা না দেখতে পেলেও এই যে জায়গাটা হচ্ছে রেড সি। এই রেড সি একটা বিখ্যাত জায়গা এশিয়ার সাথে ইউরোপকে কানেক্ট করার জন্য। কারণ দেখো স্যার, কেন স্যার এটাই এমন কি, এদিক দিয়েও তো আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে। বলছে না, সব দিক দিয়ে আসা গেলেও প্রথম কথা যদি ওকে স্থলভাগে আসতে হয় না, স্থলভাগে ট্রেন দিয়ে যেতে হবে, ট্রেনে যেতে হবে। লরি নিয়ে তার এত দূর মাল নিয়ে যেতে পারবে না। আমি যদি ধর নাও ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করব আমি আফ্রিকাতে, আমি লরিতে করে মাল নিয়ে যাচ্ছি, কটা মাল আনবে লরিতে? তাহলে আমার দুটো রাস্তা, হয় ট্রেনে নিয়ে যেতে হবে, আর না হলে সব থেকে ভালো রাস্তা জলপথে, বড় বড় জাহাজ লোড করব, পাঠিয়ে দেবো। সব থেকে ভালো রাস্তা জলপথে। এবার স্যার ট্রেনেও তো যেতে পারে, হ্যাঁ ট্রেনে যেতে পারে, কিন্তু ট্রেনেও বাধা আছে। কেমন বাধা আছে? যদি ট্রেনে আসতে হয়, প্রথম কথা অনেকগুলো কান্ট্রির মধ্যে দিয়ে আসতে হবে, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে দিয়ে পারমিশন পাবে না। ও আমি কি থোড়াই পাকিস্তানের উপর দিয়ে আমার ট্রেন নিয়ে যেতে দিবে? সবসময় দিবে না। পাকিস্তান দিয়ে দিল তো আফগানিস্তান দিবে না, আফগানিস্তান দিবে তো ইরাক দিবে না, ইরাক দিবে তো ইরান দিবে না। কোথায় আবার বোম লাগিয়ে টেররিস্টরা উড়িয়ে দিল, মিডিলে কোথায় সাগর পড়ে গেছে, সেতু বানাও, প্রচুর ঝামেলা। সব থেকে ভালো রাস্তা জলপথে আসা। ঠিক আছে, এবার জলপথে যদি আসতে হয়, দেখো তো এই দিককার এশিয়ার কান্ট্রিগুলোকে যদি জলপথে ইউরোপে আসতে হয়, এখনকার কথা বলছি না, আমি যখনকার কথা বলছি 1500 সালের কথা বলছি, মানে আজ থেকে 1000 বছর আগের কথা বলছি। তখন তো এত স্যাটেলাইট ইমেজ নাই। ওকে যদি আসতে হয়, সব থেকে সুবিধার রাস্তা এটাই। দেখো এই দিক থেকে যদি কেউ আসে, এখান দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে যাবে রেড সি হয়ে মেডিটেরিয়ান সি হয়ে ঢুকে যাবে ইউরোপে। এটাই সব থেকে শর্টকাট রাস্তা এবং সব থেকে ভালো রাস্তা। আর যদি ওকে ঘুরে যেতে হয়, এগুলো রাস্তা তো মানুষ চিনে না এখনো, এগুলো রাস্তা তো চিনে না। এটাই চেনা নিয়েই তো আমরা ইউরোপের ইতিহাস পড়বো। এখনো এগুলো রাস্তা আবিষ্কার হয়নি, এটা দিয়ে এতদিন যাতায়াত করছে। আর এই কারণে ইজিপ্ট হয়ে গেল শক্তিশালী, এই কারণে ইজিপ্ট হয়ে গেল ইম্পর্টেন্স, কারণ ওর পাশ দিয়ে গেছে রেড সি। আমি ধর না হোটেল খুলে বসে আছি, আর একটাই রাস্তা বাইপাস আমার হোটেলের সামনে দিক, যার কোনো হোটেল নাই, তাহলে আমার তো ডিমান্ড বাড়বেই। জানি যে খাবে আমার কাছে এসে খাবে, যে থাকবে আমার হোটেলেই থাকবে, আমি রেট আমার মতো করে বাড়াবো। ঠিক আছে, এই কারণে ইজিপ্টের ইম্পর্টেন্ট, কারণ রেড সিটা ওর সাথে লেগে আছে, ওর ওখানে প্রাধান্য। ইজিপ্ট যার দিকে থাকবে সে রেড সিতে কন্ট্রোল করবে। দেখো এখানে দেখবে, এই দেখতে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার ঠিক নিচে আছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু খুব উন্নত জায়গা। ঠিক আছে, সিঙ্গাপুরে খুব বিজনেস হয় না, কিচ্ছু হয় না সিঙ্গাপুরে, মানে হতো না। তাহলে সিঙ্গাপুর এত উন্নত কেমন? একটা ছোট্ট জায়গা এত উন্নত কেমন করে হলো? কিচ্ছু না স্যার, ওর পাশ দিয়ে স্টেট অফ মালাক্কা গেছে। স্টেট অফ মালাক্কা একই কারণ, যত এই দিককার শিপ সব ওই স্টেট অফ মালাক্কা হয়ে যায়, যত শিপ যাচ্ছে সব স্টেট অফ মালাক্কা হয়ে। ওই ছোট্ট বিন্দুর মতো জায়গা, মালদার থেকে একটু বড়, এইটুকুটার একটা জায়গা ভাবে একটা দেশ, এবং এতটা ডেভেলপ। কারণ একটাই, ও জানে কিচ্ছু উপায় নাই, আমার কাছ দিয়ে যেতে হবে, যা তেল ভরবে আমার কাছে ভরতে হবে, যা খাবে আমার কাছে খেতে হবে। একদম ওখানে টোল ট্যাক্স বসিয়ে দিয়েছে, যা বসে বসে কামায়, ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, টোল ট্যাক্স বসিয়ে দিয়েছে, আমার রাস্তা দিয়ে যাও, আমাকে টাকা দাও, ব্যাস। এটাই সিঙ্গাপুর মালয়েশিয়ার এই গল্প। তো সেম ঘটনা এখানেও। তো ইজিপ্ট প্রথমত কন্ট্রোলে ছিল ইউরোপের, আস্তে 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 সৌদি আরব দখল করে নিল ইজিপ্টকে। তখন তো সৌদি আরব এরকম ছিল না, ইয়ামান ওমান সব একসাথে ছিল, অটোমান সাম্রাজ্য বলা হতো। তো এরা যখন দখল করে নিল ইজিপ্টকে, তাহলে এই জায়গাটা কেটে গেল কার জন্য? ইউরোপের জন্য। রেড সি আর ইউজ করতে দিবে না, ইউরোপকে ঘোষণা করে দিল। এটা এদিককার কারণ গেল, এটা জলপথের কারণ গেল। স্থলপথ দেখো, স্থলপথে তো যাওয়ার কোনো রাস্তাই নাই, কারণ এই মেন জায়গা যেটা স্থলপথ হয়ে ওকে ঢুকতে হবে এশিয়াতে, এই পুরোটা হচ্ছে আরব কান্ট্রির মধ্যে আসে। এখন আসে না, তখন আসতো, অটোমান সাম্রাজ্যের মধ্যে আসতো। এই তুর্কি বলো, ইরান বলো, ইরাক বলো, প্রত্যেকটা। এবার ওকে যদি আসতে হয়, এখান থেকে যদি ঢুকতে হয়, ওকে তো এই দিক দিয়ে ঢুকতে হবে। এরা চাইছে সাম্রাজ্য বিস্তার করতে, আস্তে আস্তে বড় হতে, এক্সপ্লোর করছে চারিদিকে, বড় হচ্ছে আস্তে আস্তে। এই রাস্তাটাকে এর জন্য বন্ধ করে দিল, জলের রাস্তাও বন্ধ।
এবার বন্ধ হয়ে গেছে, কি করবে? টেনশনে পড়ে আছে, কি করা যায়? সুবিধা কি? আচ্ছা, এটা তো বুঝে গেলাম যে স্যার কেন এই দিক দিয়ে আসার চেষ্টা করছে। এবার দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল যে ভারতে কেন, কি এমন দরকার ছিল ভারতবর্ষে ইউরোপের আসার? আরো তো জায়গা আছে, এত তো জায়গা আছে, ভারতে কেন? বলছে এই দিককার জায়গাগুলোতে না ইউরোপ প্রচন্ড ঠান্ডা এলাকা, প্রচন্ড ঠান্ডা এলাকা, একদম কনকনা ঠান্ডা। এবার স্যার ঠান্ডাতে যদি সার্ভাইভ করতে হয়, ধরো না যারা জম্মু কাশ্মীরে পোস্টিং আছে, দেখবে ওদের জন্য দুটো জিনিস খুব ফেমাস। এক হচ্ছে রাম খেতে দিবে, ঠিক আছে? কিছু কিছু ছেলে পেলে স্যার ফোর্সে যাবো, রাম বলছে মদ খাওয়ার জন্য যাচ্ছি। তো যাই হোক, মদ খেতে দিবে, মদটা একটা অ্যালকোহলটা ইম্পর্টেন্ট শরীরকে গরম রাখার জন্য। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে মশলা, দেখবে বেশি মশলা খাবে, খুব গরম, খুব গরম লাগছে। ঠান্ডার দিনে একটু ভালো করে স্যার ঝাল ঝাল করে মশলা মাংস রান্না করে খেয়ে নিলে খুব সুন্দর স্যার, রাত্রে ঘুম ভালো হলো, গরম গরম। তো গল্প হচ্ছে মশলা। এবার মশলার সাথে এই স্যার মশলা শুনতে খারাপ লাগছে স্যার, ছোট্ট মশলার জন্য ভারতে আক্রমণ করলো। হ্যাঁ, ইউরোপের যত আগমন হয়েছিল ভারতবর্ষে এই মশলার জন্য। এবার মশলার মধ্যে কি স্যার লঙ্কা কিনতে এসছে না? মশলা বলতে দামি মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো ছিল ফেমাস ইন্ডিয়াতে। আর এগুলো খুব সস্তা দামে পাওয়া যেত, অল্প দামে, কারণ ভারতের মানুষ এগুলোর ব্যবহার জানতোই না তখন, যে দারচিনির ব্যবহার কি, এলাচের ব্যবহার কি জানতোই না। ও তখন থোড়াই না ভারতে দু একটা চায়ে দিচ্ছে, তাও চা মনে হয় খেত না, কি জানি। তো যাই হোক, মোট কথা অতটা ইউজ জানতো না। এবার যখন এদিককার রাস্তাটা যখন কেটে গেল, তাহলে ইন্ডিয়া থেকে যা মশলাগুলো এতদিন ইউরোপ কিনতো, এর আগেও কিন্তু এমন এই যে বললাম আগে থেকে ইন্ডিয়াতে আসে ওরা, কিন্তু এই পথে আসতো এতদিন। যখন কিনতো এই মশলাগুলো নিয়ে গিয়ে ইউরোপে বিক্রি করতো, ঠিক আছে? এবার মিডিলে আরব কান্ট্রি বলছে তোমাকে আর আসতে দিব না, তোমাকে যদি মশলা কিনতে হয় তাহলে আমাদের কাছ থেকে কিনতে হবে। মানে এরা নিবে ইন্ডিয়ার কাছে, নিয়ে ওরা বিক্রি করবে এর কাছে। এবার 10 গুণ দাম বাড়িয়ে দিল, 10 গুণ, মোটামুটি বলা হয় 10 টাইমস দাম বাড়িয়ে দিয়েছিল। 10 টাইমস মানে বুঝতে পারছো, আরব কান্ট্রি ইন্ডিয়ার কাছ থেকে 10 টাকাতে একটা মশলা কিনলো, একে বিক্রি করছে 100 টাকাতে। ও যদি ডিরেক্ট আসতে পারতো তাহলে 10 টাকাতে নিতে পারতো, ওটা 10 টাকার জিনিস ওর 100 টাকা পড়ে গেছে, ঠিক আছে? তো বলছে মহা মুশকিল ব্যাপার, তাহলে তো করা যাবে না, কি করা যায়? এবার ইউরোপের টোটাল ইউরোপ কান্ট্রি একত্রিত হলো, বলে যে এক কাজ করি, দায়িত্ব দিল স্পেন আর পর্তুগালকে। স্পেন আর পর্তুগালকে দায়িত্ব দিলে যে তোমরা দুজনের দায়িত্ব, তোমাদেরকে যা ফান্ডিং লাগবে, টাকা লাগবে, শিপ লাগবে, সবাই আমরা একসাথে দিব। তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা ভারত খোঁজো, ভারতের যাওয়ার রাস্তা খোঁজো, এই জলপথে, এদিক দিয়ে যাওয়া হবে না, বাইপাস আমরা নিব, এদিক দিয়ে খোঁজো। বললো ঠিক আছে, খুঁজছি। এখান থেকে স্যার একজন ব্যক্তি প্রথমে খুঁজতে শুরু করলো, ও খুঁজতে 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 চলে আসলো আমেরিকার দিকে। ওকে খুঁজতে বলেছে এইদিকে, জলপথ চেনে না তো রাস্তা, জাহাজ নিয়ে বেরিয়েছে, খুঁজছে, যেতে যেতে এখানে চলে এসছে, এখানে না একটু নিচে চলে এসছে, এসে বলছে পেয়ে গেছি ইন্ডিয়া। দিয়ে বলছে ইন্ডিয়া পেয়ে গেছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই। যে আবার লোকজন আসলো, দেখ এটা ইন্ডিয়া না। বলছে ইন্ডিয়া না মানে? বলছে ইন্ডিয়া এদিকে কেমন করে হয়? ইন্ডিয়া তো পূর্ব সাইডের কান্ট্রি, পূর্ব দিকে হয়, পশ্চিম দিকে কেমন করে হয়? ও ঠিকই তো। তাহলে আচ্ছা যাই হোক, ও এবার নিজের ভুলটা তো ঢাকতে হবে, বুঝতে পারছো? আমাদের গভর্নমেন্টের মতো যখনই ভুল করবে ঢাকতে হবে, এদিক ওদিক আং বাং দিয়ে ঢাকবে। তো এরকমই বলছে ঠিক আছে, ইন্ডিয়া এটাও ইন্ডিয়া, কিন্তু এটা ইস্ট ইন্ডিয়া না, এটা নতুন নাম দিচ্ছি ওয়েস্ট ইন্ডিয়া। এটা ওয়েস্ট সাইডের ইন্ডিয়া, নাম হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? বুঝতে পারছো? নাম দিলে ওয়েস্ট ইন্ডিজ। কে স্যার? এখান থেকে এই স্পেন থেকেই আসলো, এসে আবিষ্কার করলো, হয়ে গেল। আচ্ছা, আবার বললো পর্তুগালকে, দেখ এটা ভুলভাল আবিষ্কার হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো লাভ নেই, এখানে কোনো মশলা ফসলা নাই, ভালো করে ইন্ডিয়া খুঁজো। বললো ঠিক আছে। এবার খোঁজার দায়িত্ব পেল একজন ব্যক্তি, যার নাম হচ্ছে কি ভাস্কো ডা গামা না, ভাস্কো ডা গামার ইতিহাস আরো পরে, তার আগে বার্থেলোমিউ দিয়াস। বার্থেলোমিউ দিয়াস বলে একজন ব্যক্তি ছিলেন পর্তুগালে, উনি দায়িত্ব নিলেন, ঠিক আছে আমি খুঁজবো। তো বার্থেলো, এই যে পর্তুগাল দেখতে পাচ্ছ, ইনি এখান থেকে জলপথে রওনা দিলেন, আস্তে 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 এখানে এসে পৌঁছালো, এখানে এসে পৌঁছালো, ঠিক আছে? এ পৌঁছে গেছে, সাউথ আফ্রিকাতে এসে পৌঁছালো। এবার এখানকার লোকজন কালো কালো, আমাদের মতনই সব, এখানকার লোকজন কালো। এখানকার এতদিন ওরা সাউথ ইন্ডিয়াতে কেরালা ফেরালাতে এসেছিল, কেরালার লোকজন আর ওয়েস্ট এই তোমার হচ্ছে সাউথ আফ্রিকার লোকজন একই রকম মোটামুটি। ও ভেবেছে মনে চলে এসছে ইন্ডিয়াতে, ও এখানে এসে বলছে তো ইন্ডিয়া পেয়ে গেছি, ঠিক আছে ইন্ডিয়া পেয়ে গেছি, ভালো কথা। লোকাল অধিবাসীগুলোর সাথে কথা বলছে, এটা ইন্ডিয়া। প্রথম প্রথম কিছুদিন তো বুঝে না, ইংলিশে বলছে ইন্ডিয়া। ও যে কি বলছে এগুলো, কি জিনিস, কি বলছে,
কিছুদিন থাকলো, দু একটা ভালো লোককে জিজ্ঞাসা করলো যারা ইংলিশ জানে, বলছে না না এটা ইন্ডিয়া ফিন্ডিয়া না, এটা আফ্রিকা। বলছে ও আবার ভুলভাল হয়ে গেল। বলছে ঠিক আছে। বলছে ইন্ডিয়া কোথায়? বলছে জানি না ইন্ডিয়া কোথায়, আমরা কি জানি নাকি ইন্ডিয়া কোথায়? তো ওরা একটু আইডিয়া দিল ওখানকার যারা লোকাল অধিবাসী, বলছে লোকে আমাদের পূর্বপুরুষের মুখে শুনেছি ইন্ডিয়া এই দিকে কোথাও একটা আছে জলপথে, আমরা জানি না কোন দিকে, তবে এই দিকে কোথাও একটা আছে। ভালো কথা। তো বলো তাহলে এই জায়গাটা যেখানে এসে উপস্থিত হলো বার্থোলোমিউ দিয়াস, বলছে এই জায়গাটার একটা নাম দিল বার্থোলোমিউ দিয়াস, কেপ অফ গুড হোপ। পরীক্ষায় কোশ্চেন দেয় কেপ অফ গুড হোপ কে আবিষ্কার করেছিল? কেপ, কেপ মানে হচ্ছে এমন একটা জায়গা যেখান দিয়ে 3 দিকে সমুদ্র দেখা যায়। বলছে এই জায়গাটার নাম দিল কেপ অফ গুড হোপ। কেপ অফ, দেখবে ম্যাটেরিয়ালে দেওয়া আছে, গুড হোপ, কেপ অফ গুড হোপ। ঠিক আছে, কোথায় স্যার? এটা সাউথ আফ্রিকাতে অবস্থিত। কে আবিষ্কার করেছে? বার্থোলোমিউ দিয়াস আবিষ্কার করেছে। এবার ও আর সাহস পেল না, কারণ এদিকে রাস্তা চেনে না, একদম গভীর সমুদ্র রাস্তা। না, কেপটাউন পরে, কেপটাউন পরে নামকরণ হয়েছে, কেপটাউন পরে, অনেক পরে, কেপটাউন আর একটু, তা জানা নেই আমার, দেখে নিবে তাহলে। আচ্ছা স্যার এবার কি যেন বলছিলাম, কোথায় ছিলাম, হারিয়ে গেলাম। কি একটা বলতে চাইলাম, ও হ্যাঁ, এইদিকে আর গেল না, এইদিকে আর গেল না, সাহস পেল না যাওয়ার, বললো ঠিক আছে এখান থেকে ব্যাক করে যাই। এখান থেকে ও আর ব্যাক করে চলে আসলো, পর্তুগালে ব্যাক করে গেল। তার মানে বার্থোলোমিউ দিয়াস যে চেষ্টাটা করেছিল ওটার সফল হলো না, ও এই পর্যন্ত আবিষ্কার করে দিল। এখান থেকে আরো কিছুটা এই সাইডে এসেছিল, কিছুটা মানে মোট কথা আফ্রিকাতে এসে থেকে গেছে, আর ওইদিকে যেতে পারেনি। ঠিক আছে, ব্যাক করে আবার চলে গেল। এবার রওনা দিল ভাস্কো ডা গামা। এই পর্যন্ত তো এবার রাস্তা চেনা হয়ে গেছে, এই পর্যন্ত তো চেনা হয়ে গেছে। ভাস্কো ডা গামা একদম আগের ওর কাছ থেকে সব ডিরেকশন নিয়ে নিল, নিয়ে টিয়ে আবার চলে আসলো কেপ অফ গুড হোপে আসলো, এখান থেকে এই আফ্রিকাতে ঢুকে গেছে। এবার আফ্রিকাতে ঢুকে এখানকার একজন ব্যবসায়ী সাহায্য করেছিল ভাস্কো ডা গামাকে। এখানকার একজন ব্যবসায়ী সাহায্য করেছিল। কি সাহায্য করেছিল? ব্যবসায়ীর সাথে আগে ভালো করে পরিচয় করলো। ভাস্কো ডা গামা চালাক লোক ছিল, ও আগে দেখলো যে কে মোটামুটি সমুদ্রের সম্পর্কে জানে। এখানকার লোকাল অধিবাসী, ওরা তো মাছ ফাছ ধরতে যায়, কিছুটা হলেও তো যায় সমুদ্রে। এদিক থেকেও সিপ টিপ আছে কিছু, এদিক থেকেও যায়, দূর দূরান্তে হয়তো দেখতে পেয়েছে, তাহলে আমি রাস্তাটার একটা আইডিয়া পেয়ে যাব। তো এখানে কিছুদিন থাকলো, থেকে থেকে এখানকার লোকজনের সাথে কথা বললো, দেখে একজন ব্যবসায়ী ওকে খুব হেল্প করেছিল। কোরিডোরে বললো যে হ্যাঁ আপনি একদম মোটামুটি একটা আইডিয়া দিল, আপনি এই ডিরেকশনে যান, পেয়ে যাবেন। কারণ মাঝে মধ্যে আমরা দেখতে পেয়েছি এদিক থেকে সিপ টিপ 2-1টা দেখা গেছে, এক্সাক্ট জানি না, তবে এই ডিরেকশনে আছে। তো মোটামুটি একটা আইডিয়া নিল, নিয়ে এখান থেকে ভাস্কো ডা গামা রওনা দিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে। যেতে 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 প্রায় অনেক দিনের কাহিনী। এই যে ভাস্কো ডা গামার টোটাল যাত্রা প্রায় 9 মাসের যাত্রা। তো এসে পৌঁছালো কেরালাতে, এসে এই যে ভারতে ঢুকে গেল কেরালাতে। কেরালাতে ঢুকলো, কেরালার কোথায় ঢুকলো? কালিকট বন্দরে। প্রত্যেকটা স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ম্যাটেরিয়াল, আমি দেখাচ্ছিও পরে। কালিকট বন্দরে গিয়ে ঢুকলো, কালিকট বন্দর, কেরালার কালিকট বন্দর। এবার স্যার কালিকট বন্দরে যখন ঢুকলো, তখন কালিকট বন্দরের রাজার নাম ছিল জামোরিন। পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন দেয়। যখন ভাস্কো ডা গামা ঢুকলো কালিকট বন্দরে 1498 সাল, তখন কালিকট বন্দরের রাজা কে ছিল? জামোরিন ছিল রাজা। এবার জামোরিনের, এবার দেখো জামোরিন কি ভারতবর্ষের ছোট্ট একটা কেরালার রাজা। এই সময় যখন পর্তুগিজ ঢুকেছে ভারতবর্ষে, তখন ঢুকেছে, লোকজন তো অসভ্য ভারতে, আমরা তো 2025-এই অসভ্য। রথবাড়িতে যদি 2-1টা ফরেনার চলে আসে, গিয়ে ভিড় করে সেলফি তুলবো, এই করবো, ও মাথা খারাপ, আর ইন্ডিয়া আসবো না, আসলে তো মালদা কমসে কম আসবো না। ঠিক আছে, তো আমরা 2025-এ দাঁড়িয়ে এরকম কথা বলছি 1500 সালের, বুঝতে পারছো কত বছর আগে? 500-550 বছর আগের কথা, 500 বছর আগের কথা বলছি। তো ওই সময় দাঁড়িয়ে যখন ফরেনার ঢুকেছে পর্তুগিজরা কেরালাতে, এমনি কেরালার লোক কালো কালো সব, আর জানো কে গাছের ছাল পড়ে আছে, কে পাতা পড়ে আছে, আর এদিকে পর্তুগিজরা ঢুকেছে সুন্দর গোল গোল টুপি, দেখতে সুন্দর ফর্সা। এরা ভাবছে কোথা থেকে কে চলে এসছে, এত সুন্দর সুন্দর দেখতে। এবার এরা অটোমেটিক, আমরা আমাদের জায়গাটা ওইভাবে, মানে আমাদের মাইন্ডসেটটা এইভাবে ইংরেজরা দিয়ে গেছে যে আমরা নিজেকে ইনফেরিয়ার ভাবি, ওদেরকে সুপিরিয়ার ভাবি। ইউরোপের লোকজন, ওয়েস্টার্ন কান্ট্রিকে দেখবে, ধরো ইংল্যান্ড থেকে যদি কেউ আসে এখানে, ও কিন্তু তোমার সাথে ফটো তুলতে আসবে না। তুমি যাবে আর দেখলে আর গেলো মতো ফটো তুলবো, সেলফি তুলবো। তুমি যদি ইংল্যান্ডে যাও, তাও কিন্তু ও কিন্তু তোমার সাথে ছবি তুলবে, তুমি কি আবার ওখানে ওদের সাথে ছবি তুলবে। তার মানে আমরা মাইন্ডসেট এভাবে করে নিয়েছি যে আমরাই ছোট, ইনফেরিয়ার, আমরাই নিচু জাতি, ওরাই উঁচু জাতি। এটা মাইন্ডসেট তৈরি করা হয়ে গেছে। তো এই সেটটা এখানেও হলো। জামোরিন, কিন্তু জামোরিনের সাথে কিন্তু এর ভালো সম্পর্ক ছিল না প্রথমত ভাস্কো ডা গামার। ভাস্কো ডা গামা দেখো, এবার জামোরিন মারলো কেন? সব টাকার লোক,
যখন ভাস্কো ডা গামা ঢুকলো, ভাস্কো ডা গামা নিজের সাথে প্রচুর গিফট নিয়ে গেছিল, গিফট। ও তো জানে যে আমি যেখানে যাবো ওখানকার তো রাজা হবেই, ওকে গিফটগুলো দিব, খুশি হয়ে যাবে, আমাকে ব্যবসা করতে দিবে। বলে ঠিক তাই হলো। নিয়ে গেল, জামোরিন ছিল রাজা, জামোরিনকে বললো আমাকে ব্যবসা করতে দেন। ও বললো ঠিক আছে, অল্প কিছুদিন ব্যবসা। বলছে কি কিনবে? বলছে আমি কিছু করবো না, আপনার কোনো ক্ষতি করবো না, আমি কিছু মশলা কিনবো, কিনে নিয়ে চলে যাবো। বললো ঠিক আছে। বলছে কি মশলা নেবো? যে দারচিনি, এলাচ এগুলো নিবো। ঠিক আছে নাও, সস্তা তো, ওর তো এ নাই, ঠিক আছে নাও, যা দিবা দাও, টাকা পয়সা যা দিবা, আমাদের দরকার লাগে না, নিয়ে যাও। এবার জাহাজ নিয়ে গেছে, 3-4টা জাহাজ নিয়ে গেছে। জাহাজে বড় বড় দারচিনির গাছ, এর তো ফ্যাক্টরি নাই যে কেটে কেটে ওকে মশলা বানিয়ে নিয়ে যাবে, বড় বড় গাছ কেটে কেটে জাহাজে লোড করে নিল, কেটে নিয়ে চলে গেল। বলছে এই যে মশলাটা নিয়ে গিয়ে ও যখন ইউরোপে গিয়ে বিক্রি করলো, 60 টাইমস দামে বিক্রি করলো। 60 টাইম, বুঝতে পারছো? 10 টাকার জিনিস 600 টাকায় বিক্রি করছে। লাভ বুঝতে পারছো স্যার? লাভ। 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করতে গেলে খরিদ্দার এসে এখন গলা টিপে ধরে নেবে দোকানদারে, 10 টাকায় কিনে 10.5 টাকা নাও। 10 টাকার জিনিস কিনছে, 60 গুণ দামে বিক্রি করছে, 600 টাকায় বিক্রি করছে। 100 টাকার জিনিস হলে 1000 টাকায় বিক্রি, 6000 টাকায় বিক্রি করছে। এতটা লাভ। চার্ট পেয়ে গেছে। এবার বললো এবার তো বেশি জাহাজ নিয়ে আসেনি, জাস্ট খোঁজার জন্য এসেছিলাম, পরের বার দেখাচ্ছি মজা। তো ভাস্কো ডা গামা প্রথমবার 1498 এসে ব্যাক চলে গেল, কিছুদিন পরে জিনিসপাতি লোড টোড করে চলে গেল। পরে আবার 1501 এসেছিল, কিন্তু 1501 আসার আগে এমন না যে মিডিল আর কেউ আসেনি, মিডিলে পর্তুগাল থেকে কিন্তু আরো লোক এসে আবার ওরাও মশলা ফসলা নিয়েছে, নিয়ে আবার ব্যাক করে গেছে। কিন্তু সেকেন্ড টাইম যখন ভাস্কো ডা গামা 1501 সালে আসলো, এবার ও কিন্তু বুদ্ধি খাটিয়ে এসছে। এবার ফ্যাক্টরির জিনিসপাতি নিয়েই এসছে যে আমি গিয়ে আগে কারখানা বানাবো ওখানে। একদম বড় বড় জাহাজ এনে আবার ওই কালিকটে ঢুকলো। ঢুকে কালিকটে কোচি বলে একটা জায়গা আছে, কোচি নাম শুনেছে হয়তো, কোচি কেরালাতে। এই কোচিতে তাদের প্রথম রাজধানী বলো, ফ্যাক্টরি বলো বানালো। ঠিক আছে, কোচিতে। বোঝা গেল স্যার? কোচিতে বানালো। এই কোচি হচ্ছে পর্তুগিজদের প্রথম ফ্যাক্টরি, প্রথম রাজধানী ভারতবর্ষে বানালো। কেন বানালো? বুদ্ধি বুঝো স্যার। আমরা যদি যাই, ধরো না আমি গেলাম কারো বাড়ি গেলাম, দেখছি আমার বাড়ি থেকে দেখছি বড় বড় কাঠ পড়ে আছে, ঠিক আছে, লোক নাই, আলাম কাঠ পড়ে, চল চুরি কর। ভ্যান নিয়ে গেলাম, কাঠ উঠা, পটাপট কাঠ উঠা। গাছ নালে দেখছি ভালো ভালো গাছ আছে, তোমার হচ্ছে গিয়ে ইউক্যালিপটাস বা শাল, সেগুন গাছ আছে, কাঠ কেটে মেটে গাছ লোড করে লরিতে করে বা ভ্যানে করে নিয়ে চলে এলাম। এরা ছিল ইংরেজ, ওরা ওই সময় থেকে চালা। ও বলছে আমি যদি গাছ নিয়ে আসি অনেক জায়গা লাগবে, এক কাজ করি, বাড়িতে তোর লোক নাই, 2-3 মাস আসবে না, গাছটাকে ওর বাড়িতে কেটে নিয়ে আগে, কেটে ছোট ছোট পিস করে নিয়ে ওখানেই, তাহলে আমার ওই জায়গাতে বেশি আনতে পারবো। তো এই জন্য ওরা ফ্যাক্টরির সেট আপই নিয়ে এসছে, যে বড় বড় দারচিনির গাছ নিয়ে যাব না, এবার ইন্ডিয়াতে ফ্যাক্টরিতে দারচিনির ছোট ছোট প্যাকেট করে নিয়ে তারপরে যাব, মশলা বানিয়ে নিয়ে যাব। তাহলে যে জাহাজে আমি যদি 100 কুইন্টাল নিতে পারতাম, ওখানে এবার 1000 কুইন্টাল নিতে পারবো। তাহলে আমার যেগুলো বাদ দেওয়ার এখানে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরের বার আসলো, পরের বার আরো ভরে টোরে একদম নিয়ে গেল। যখন এই যে নিয়ে যাওয়া শুরু করলো, বাদ বাকি লোকজন তো বসে নাই, ওরাও তো দেখছে পর্তুগিজরা কি কামাচ্ছে। এবার যখন আবিষ্কার করে, সবাই তো ফান্ডিং করেছিল, দে ডিরেকশন দে আমাকে, কোন পথে গেছিস, নিয়ে নিল। এবার ধীরে ধীরে সবাই আসা শুরু করলো এই পথে। পর্তুগিজ আসলো, ডাচরা আসলো, ওলন্দাজরা আসলো, দানিশরা আসলো, ইংরেজরা আসলো, ফ্রান্সরা আসলো, পর সবাই আসা শুরু করলো। এখানে একটা ভুল করেছিল কে বলতো? এই যে ভুল করেছিল, এই যে কেরালার যে রাজা ছিল জামোরিন, সে ভুল করেছিল। প্রথমবারই যখন ভাস্কো ডা গামা ঢুকলো, তখনই যদি ওকে লাত জুতা মেরে তাড়িয়ে দিত এই পথে, আর কিন্তু কেউ আসতো না ইংল্যান্ড ওদিক থেকে। ওই গেছি বাপরে, মেরে টেরে একদম সোজা করে লাল করে দিয়েছে, আর যাস না কেউ তোরা। ও গিয়ে তো বলেছে ওখানকার লোকজন তো সব মূর্খ, কোনো অসুবিধা নাই, যা আমি যেটা দাম দিবি সেটাতে ওরা দিয়ে দিবে। তাহলে একদম সব একদম পর করে ঢোকা শুরু করেছে। এই গেল ব্যাকগ্রাউন্ড, ইউরোপ ভারতের ঢোকার ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ইউরোপে আসে, মানে ইউরোপের আগমনে আসেনি, জাস্ট তোমাকে ব্যাকগ্রাউন্ডটা বললাম। এই কারণে ইউরোপ ভারতবর্ষে ঢুকছে। এবার ঢুকে কি কি হলো না হলো, এবার আমরা এই চ্যাপ্টারে পড়বো। বুঝতে পারলেন? বোঝা গেল? ঠিক আছে, চলো এবার আমরা চ্যাপ্টারে ঢুকি। স্যার গল্প তো শুনেনি স্যার, পরের দিন আর পড়ে আসি না, এটাও সমস্যা। দেখ, স্যার আসলো কেপ অফ গুড হোপে আসলো, এখান থেকে স্যার কিছুটা ঘোরাফেরা করলো, করে এখান থেকে চলে গেল কালিকটে বন্দরে আসলো। কালিকটে আসার পর কালিকট থেকে ধীরে ধীরে পর্তুগিজরা ছড়াতে শুরু করলো। এবার পর্তুগিজদের জন্য গোয়া খুব ইম্পর্টেন্ট।
গোয়া দেখবে, এখনো তুমি যদি গোয়া ঘুরতে যাও, ঠিক আছে, এখন যাবে না, বিয়ের পরে যাবে, ঠিক আছে, তো গোয়া যদি ঘুরতে যাও দেখবে গোয়াতে এখনো পর্তুগিজরা ঘুরতে আসে, প্রচুর পর্তুগিজের আনাগোনা, কারণ ওদের আদি বাসস্থান ছিল গোয়া। এবার কেমন করে বাসস্থান আসছে ধীরে ধীরে গল্পতে। দেখো প্রথম আসলো কালিকটে, কালিকট থেকে এবার গোয়ার দিকে শিফট করব, ঠিক আছে। এবার একটা জিনিস ভাবো, ধরে নাও একজন দুজন ভারতীয় আমেরিকা গেছে বিজনেস করতে, তো থোড়াই না ভারত সরকারের কোনো দায় পড়ে আছে যে ও আমেরিকা গিয়ে মরে গেল না বেঁচে গেল আমার দেখার কি আছে, তুই গেছিস নিজের দায়িত্বে যাবি, যা মরে যাবি মরে যা, আমাকে ফোন করিস না। ধরো আটকে আটকে দিয়েছে আমেরিকার গভর্নমেন্ট, তোকে মেরে ফেলবো, ফোন করছে ভারত সরকারকে, ধরো মোদিকে ফোন লাগিয়েছে, আমাকে বাঁচান, আটকে গেছে, কয়জন আছিস, মোদি বল কয়জন, দুজন, ধর রাখ ফোন, মরে যা দিকে, দুজনের জন্য আমি কি সেনা পাঠাবো নাকি আমেরিকার কাছে, রাখ মরে যা। কিন্তু এটাই যদি 10 লাখ লোক হয়ে যায় তখন কিন্তু গভর্নমেন্টের একটা দায়িত্ব চলে আসে। এখন আমেরিকাতে ভারতের প্রচুর ভারতীয় থাকে, মোর দ্যান 10 লাখ। এবার যদি 10 লাখ ভারতীয় বিপদে পড়ে তখন কিন্তু গভর্নমেন্ট জবাব দিই। তো যখনই লোক সংখ্যা কোনো দেশে বেড়ে যাবে তখনই গভর্নমেন্ট করে কি, সেখানে অ্যাম্বাসেডার খুলে দেয়, এমবেসি খুলে দেয়, রাজদূত ভবন খুলে, তো রাজদূত থাকে প্রত্যেকটা দেশে। তো প্রথম প্রথম যখন একটা দুটা পর্তুগিজ এসে ভারতে ঢুকলো, পর্তুগিজ গভর্নমেন্ট আছে ও বলছে কি আছে, যাচ্ছে যাক বিজনেস করছে। ধীরে 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 যখন প্রচুর পর্তুগিজ ভারতে ঢুকে গেল, এবার তো গভর্নমেন্টের দায়িত্ব যে ওখানে গিয়ে যদি কিছু হয়ে যায় ওদের, তাহলে তো কেউ তো থাকবে বিপদ থেকে বাঁচানোর জন্য। তো পর্তুগিজ গভর্নমেন্ট পর্তুগাল থেকে একটা গভর্নরকে পাঠালো যে তুমি যাও ওখানে এমবেসি টাইপের, তুমি ওখানে থাকবে, যারা ব্যবসা করতে যাচ্ছে পর্তুগিজরা তাদেরকে দেখাশোনা করবে, তুমি কোনো বিপদ পড়লে তোমার দায়িত্ব। ঠিক আছে। তো এইরকমই প্রথম পর্তুগিজ গভর্নর যিনি ভারতে আসলেন তার নাম হচ্ছে আলফানসো দি আলমেদিয়া। আলফানসো দি আলমেদিয়া হচ্ছে ফার্স্ট গভর্নর। দেখো কোথায় দেখবেন, বার্থেলমিউ দিয়াস, কেপ অফ গুড হোপ, এগুলো তো বলা হয়ে গেছে গল্প, এগুলো পড়লে বললাম, কোচিতে বলা হলো। এই যে প্রথম পর্তুগিজ গভর্নর হচ্ছে আলমেদিয়া। অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে আলফানসো দি আলমেদিয়া, অত বড় নাম মনে রাখতে হবে না, আলমেদিয়া মনে রাখবে। আলমেদিয়া হচ্ছে তার প্রথম পর্তুগিজ গভর্নর। এবার গল্প স্যার, তিনি ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন। ব্লু ওয়াটার পলিসি কি জিনিস দেখো, দেখাচ্ছি ব্লু ওয়াটার পলিসি কি জিনিস। এগুলো নিয়ে স্যার অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের, জানি না কি জিনিস ব্লু ওয়াটার পলিসি, শুধু মুখস্থ করে নিয়েছি। দেখো ব্লু ওয়াটার পলিসিটা কি জিনিস, বলছে পর্তুগিজরা তো ভারতে ঢুকে গেল, পর্তুগিজদের কাছে একটা বেনিফিট ছিল, ইউরোপ, শুধু পর্তুগিজ না, ইউরোপের কাছে একটা বেনিফিট ছিল যেটা ওদেরকে আরব থেকে শক্তিশালী করে তুলেছিল পরবর্তীকালে, সেটা হচ্ছে ওদের নেভি পাওয়ার। আরবের কাছেও শক্তিশালী অস্ত্র ছিল, শক্তিশালী সৈনিক ছিল, কিন্তু ওদের নেভি স্ট্রং ছিল না। ইউরোপের নেভি খুব স্ট্রং ছিল। আর এই নেভি, এই বিশেষ করে আলমেদিয়া এই বিশ্বাস করতো যে একটা দেশে রাজত্ব করতে গেলে নেভিকে সব থেকে স্ট্রং হওয়া দরকার, নেভি স্ট্রং হলে স্থলপথে আমরা এমনি দখল করে নিব। তো এটা একটা ভালো গল্প। দেখো এখান থেকে যখন ঢুকলো এরা, আর বুঝতেই পারছো কত দূর থেকে এসছে নেভি নিয়ে, জল জাহাজ নিয়ে, তাহলে বুঝতেই পারছো যে ওই সময় নেভি কত স্ট্রং ছিল। তোমাকে এখনই যদি একটা নৌকা দিয়ে বলে মহানন্দা পার হ, মিডিলে নৌকা উল্টে দিয়ে সেরাকার করে দেবে, ঠিক, আর খুঁজে পাওয়া যাবে না তোমাকে। এত বড় সমুদ্র, আরবিয়ান সি পার করে, ভারত মহাসাগর পার করে বঙ্গোপসাগর হয়ে ঢুকেছে, তাহলে বুঝতে পারছো নেভি ওই সময় কত স্ট্রং ছিল, তো ঢুকেছে এখানে। তো এই যে আলমেদিয়ার একটা মানে অদ্ভুত রকম এর একটা চিন্তা ভাবনা ছিল যে আমাকে নেভিটাকে ভারতবর্ষে, নিজের নেভির দাপটে আমাকে গোটা ভারতবর্ষ দখল করতে হবে। শুধু ভারতবর্ষ না, তার সাথে সাথে ইন্দোনেশিয়া, এদিকে যখন চলে আসবে স্যার ইন্দোনেশিয়া, বলছি ইন্দোনেশিয়া দখল করার উদ্দেশ্য ছিল আলমেদিয়া। এটা ওকে গভর্নর ওখান থেকে বলে পাঠিয়েছিল, ইন্দোনেশিয়াটাও দেখবি, কিন্তু ইন্দোনেশিয়াতেও ভালো মশলা পাওয়া যায়, ওটাও দেখতে হবে। বলো ঠিক আছে। তো এবার যখন আসলো, কিছুদিন যখন ধীরে ধীরে প্রচুর সৈন্য বেড়ে গেল পর্তুগিজের এখানে আধিপত্য, ওরা বললো, ভালো করে শোনো, ওরা বললো এই যে ডিপ সিটা আছে না, ডিপ সিটা ভারত মহাসাগর, এখানে তো ভারতের রাজত্ব চলছিল এতদিন, মানে ভারতের যেগুলো ছোটখাটো যেগুলো শিপ ছিল ওরাই মাছ ধরতো, ওরাই ব্যবসা করতো। পর্তুগিজরা এসে বলছে কোনো এগুলো ভারতের গল্প না, এটা আমরা আবিষ্কার করেছি, এটার একটা নতুন নাম দিল, এটার নাম দিয়ে দিল স্ট্র্যাবো ডা ইন্ডিয়া। স্ট্র্যাবো দা ইন্ডিয়ার কিসের নাম, এই যে ভারত মহাসাগরে ভারতের নিচে যে সাগরটা তার নাম দিল স্ট্র্যাবো দা ইন্ডিয়া। বলছে এটা হচ্ছে পর্তুগিজদের আবিষ্কার করা জলভাগ, এখানে যদি কোনো ভারতীয়, দেখো ভারতে এসছে ওরা, বলছে এখানে যদি কোনো ভারতীয় জাহাজ কোনো মাছ ধরতে যায় বা কোনো বিজনেস করতে যায়,
তাকে ট্যাক্স দিতে হবে পর্তুগিজ গভর্নরকে। এতদিন ওরা এসে হাত পা ধরছিল, যখন একটু শক্তিশালী হয়ে গেল বলছে এটা পর্তুগিজদের জায়গা, এখানে তোমাকে স্ট্যাবো ডি ইন্ডিয়াতে যদি কেউ ব্যবসা করে তাকে ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স দিতে হবে? অক্ট্রয় ট্যাক্স দিতে হবে। অনেক জায়গাতে দেওয়া থাকে কার্তেন ট্যাক্স, যাই হোক এই ট্যাক্সটা, এটা ট্যাক্সটার নাম দিতে হবে। ঠিক আছে, এই যে ভারত মহাসাগরে জলের ওপরে এই যে তোমার হচ্ছে গিয়ে পর্তুগিজদের বিশেষ করে আলমেদিয়ার এত যে দবদবা, এটাকে নাম দিয়েছিল তিনি ব্লু ওয়াটার পলিসি। মানে ব্লু ওয়াটার মানে বুঝতে পারছো, সমুদ্রের জলের মধ্যে পর্তুগিজদের যে আধিপত্য, এটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। এবং এই ব্লু ওয়াটার পলিসির জন্য তিনি ইন্দোনেশিয়াকেও দখল করতে গেছিলেন, ইন্দোনেশিয়া দখল করতে গেল। তা আলমেদিয়া তাহলে প্রথম কথা ভারতে আছে, ভারতকে তো মোটামুটি কেরালার জায়গাটাতে তো বিস্তার করেই নিয়েছে, তার সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে এই সাইডটাও ইন্দোনেশিয়ার জায়গাটাও দখল করতে শুরু করেছে। এবার যে সমস্ত পর্তুগিজরা ভারতে ঢুকছিল এতদিন, আরো তো ওর সাথে সাথে তো আরো বণিকরা, আরো তো লোকজন এসছে, এ তো গভর্নর যারা ব্যবসা করতে এসছে। এবার ওরা পর্তুগিজ গভর্নমেন্টকে নালিশ করলো, বলছে কি নালিশ? বলছে আপনি এমন একটা গভর্নরকে পাঠিয়েছেন, ও শুধু সমুদ্র পথে মারপিট করে বেড়াচ্ছে, একবার ইন্দোনেশিয়া দখল করে এই করে, ওকে তো পাঠিয়েছেন আমাদেরকে দেখাশোনা করার জন্য, ও আমাদের দেখাশোনা না করে আমাদের সমস্যা বলতে যায়, ও তো নিজের সমস্যা নিয়ে ব্যস্ত। আজকে ইন্দোনেশিয়া চলে গেছে দখল করতে, আজকে সমুদ্রে চলে গেছে মাতব্বরি করতে। বলছে আমাদের স্থায়ীভাবে একটা জায়গা দরকার ভারতে, যেখানে আমরা থাকতে পারবো, বসতি তৈরি করতে পারবো। বলছে ঠিক আছে, বলে তাহলে গভর্নর চেঞ্জ করে দিই। বলো ঠিক আছে, পর্তুগিজ গভর্নমেন্ট অর্ডার দিল আলমেদিয়াকে, তোকে আর ইন্ডিয়াতে থাকতে হবে না, তুই যা করেছিস ভালো করেছিস, অনেক ভালো করেছিস, তুই এক কাজ কর, তুই পার্মানেন্ট ইন্দোনেশিয়াতে শিফট হয়ে যা, এটা ফাঁকা কর, এখানে আমি নতুন গভর্নর পাঠাবো। বলো ঠিক আছে, তাহলে একে শিফট করে দিল ইন্দোনেশিয়াতে। শিফট হয়ে গেল, কিছুদিন থাকলো, তারপরে ব্যাক করে গেল, ওটা আর আমাদের গল্প না, ভারত থেকে বেরিয়ে গেছে, আমার আর গল্প নেই। এবার তাহলে সেকেন্ড, তাহলে তোমাকে যদি এখান থেকে কোশ্চেন দেয় ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিল? আলমেদিয়া চালু করেছিল। সেকেন্ড গল্প, তাহলে সেকেন্ড গভর্নর হয়ে কে আসলো? আলবুকর্ক। সেকেন্ড গভর্নর হয়ে আসলেন আলবুকর্ক। ঠিক আছে, এগুলো নাম কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ড গভর্নর হয়ে আসলো আলবুকর্ক, বোঝা গেল? আলবুকর্ক আসলো দ্বিতীয় গভর্নর হয়ে। দেখো দ্বিতীয় গভর্নর হয়ে আলবুকর্ক আসলো। এবার গল্প, আলবুকর্ক এসে কি করলো? মানে আলবুকর্ক এসে বললো প্রথম কথা যে আলবুকর্ককে আগেই বলে পাঠিয়েছে গিয়ে গিয়ে একটা বসতি দখল করবি আগে। আলবুকর্ক এসে বলছে কোনো ব্যাপার না, গিয়ে গিয়ে এসে গোয়া দখল করে নিল। সালটা হচ্ছে 1510, গোয়া দখল করে নিল আলবুকর্ক। এবার গোয়াতে পর্তুগিজদের বসতি, স্থায়ীভাবে পর্তুগিজরা বসতি শুরু করলো। পুরো গোয়া আস্তে আস্তে পর্তুগিজদের দখলে চলে গেল। ভারত সরকারের, মানে ভারত সরকার তো তখন ছিল না, রাজাদের, তখন রাজাদের কন্ট্রোল থেকে গোয়া বেরিয়ে গেল, পুরোটাই ছিল পর্তুগিজদের দখলে। ওরা বাড়ি করলো, ওখানে বিয়ে করে একদম স্থায়ীভাবে বসবাস, বিয়ে করেছে, ওখানে ছেলে পেলে বড় হচ্ছে, আস্তে 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 ওখানে ওরা বসতি তৈরি করলো গোয়াতে। ঠিক আছে, দেখবে গোয়া ভারত স্বাধীন হওয়ার 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন কিন্তু গোয়া ভারতের অংশ ছিল না, গোয়া অনেক পরে ভারতের অংশ এসছে। কত সাল? 1961 সাল। পরে পড়বো, যখন আমরা ভারতের স্বাধীনতা পড়বো তখন দেখবো গোয়াতে কি হয়েছিল, অপারেশন বিজয় হয়েছিল কি হয়েছিল পরে দেখবো। তো স্যার এটা গেল, তাহলে গোয়া এতদিন কার দখলে ছিল? গোয়া এতদিন পর্তুগিজদের দখলে ছিল। ঠিক আছে, ছিল। আচ্ছা, এই পর্তুগিজরাই যেমন গোয়া দখল করলো, মানে কে গোয়া দখল করলো? আলবুকর্ক। মাথায় রাখবে স্যার, আলবুকর্ক থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যখন আলবুকর্ক ভারতবর্ষে গোয়া দখল করছে বা ভারতবর্ষে যখন গভর্নর হয়ে আছে, অ্যাট দ্য সেম টাইম, একদম সেম টাইমে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য চলছিল। ওই বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিল কৃষ্ণদেব রায়। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আলবুকর্কের সমসাময়িক কোন রাজা ছিল বিজয়নগরে? কৃষ্ণদেব রায়। দেখবে লেখা আছে, দেখাচ্ছে। দ্বিতীয় গভর্নর ছিলেন আলবুকর্ক, তিনি 1510 সালে গোয়া দখল করেন। কার কাছ থেকে? বিজাপুরের শাসক ইউসুফ আদিল শাহের কাছ থেকে। ঠিক আছে, তার সময় মোগল সম্রাট ছিল আকবর, বিজাপুরের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। বিজাপুর না, সরি, বিজয়নগর। আচ্ছা, এই আলবুকর্কের গল্প হয়ে গেল। তৃতীয় আসি। আচ্ছা, তোমাকে এখান থেকে আরেকটা কোশ্চেন দিবে, তোমাকে দিবে যে ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আলবুকর্ককে।
আলমেদিয়া এসে কিন্তু প্রতিষ্ঠাতা করেনি, ও এসে শুধু এদিক ওদিক করে বেরিয়েছে, ব্লু ওয়াটার পলিসি নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু প্রকৃতভাবে পর্তুগিজদের প্রতিষ্ঠাতা করেছিল আলবুকর। যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, আলবুকর। যদি বলে প্রথম গভর্নরকে, আলমেদিয়া। ঠিক আছে, তৃতীয় গভর্নরে আসে। তৃতীয় গভর্নরের নাম হচ্ছে নিনো দি কুনা। এবার স্যার নিনো দি কুনা ইম্পর্টেন্ট কিসের জন্য? কিছুর জন্য না, আগের কাজ বলে না কিছু লোক আছে নিজের বাবার নাম ইম্পর্টেন্ট, এরকম ওর আগের গভর্নরের নাম ইম্পর্টেন্ট। কেন? ও কিচ্ছু তেমন কোনো ভালো কাজ করেনি যার জন্য ওকে ইতিহাস মনে রাখবে। শুধু একটা কাজ করেছিল, রাজধানী এতদিন কোচিতে ছিল, আর গোয়া দখল করেছিল ওর আগের গভর্নর আলবুকর। এ শুধু রাজধানীকে কোচি থেকে গোয়াতে নিয়ে চলে গেল। এখান থেকে যদি কোশ্চেন দেয় তোমাকে এটাই কোশ্চেন একটা দিবে যে কে রাজধানীকে গোয়া থেকে কোচি থেকে গোয়াতে ট্রান্সফার করে? আলবুকর, নিনো দি কুনা। বোঝা গেল? গোয়া দখল করে কে? আলবুকর। গোয়াতে রাজধানীকে নিয়ে যায় নিনো দি কুনা। ঠিক আছে, আচ্ছা 1631-32 সালে শাহজাহানের সময় তোমার হচ্ছে পর্তুগিজরা হুগলি হারায়। পর্তুগিজরা যেমন কেরালাতে ছিল এরকম ভাবে ওরা আস্তে আস্তে বেঙ্গলে ঢুকে গেছিল। তো বেঙ্গলে হুগলি ছিল পর্তুগিজদের দখলে। 1631-32 সালে যখন আমরা শাহজাহানের ইতিহাস পড়বো, মুঘল সম্রাট যখন পড়বো মিডিয়াভেল হিস্ট্রি, দেখবে শাহজাহানের সাথে পর্তুগিজদের একটা ছোট্ট লড়াই হয়েছিল। এই লড়াইয়ে শাহজাহান পর্তুগিজদেরকে পরাজিত করেছিল এবং হুগলিটাকে দখল উদ্ধার করেছিল। তো 1631-32 সাল যখন পর্তুগিজরা হুগলি শহর হারায়, শাহজাহান পর্তুগিজদের কাছ থেকে হুগলি শহর দখল করে নেয়। ঠিক আছে, আচ্ছা এখানে স্যার ব্যাটেল অফ সাউলি মনে রাখবে 1612 সাল, লেখা উঠেনি। 1612 সাল, 1612 সাল ব্যাটেল অফ সাউলি কার সাথে হয়েছিল স্যার? পর্তুগিজ ভার্সেস ইংলিশ। পর্তুগিজ ভার্সেস ইংলিশ ইম্পর্টেন্ট যুদ্ধ 1600 ব্যাটেল অফ সাউলি। কেন ইম্পর্টেন্ট স্যার? এর আগে খুব একটা পরীক্ষায় দেখা যায়নি, তবে রিসেন্ট 2023-এর সিজিএলে দিয়েছিল, যার জন্য একটু ইম্পর্টেন্সটা এখন বেড়ে গেছে। ব্যাটেল অফ সাউলি 1612 সাল। ঠিক আছে, ভার্সেস ইংরেজ। নেক্সট আছে স্যার, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কাহিনী এখান থেকে দেখো। পর্তুগিজ রাজকুমার ছিল একজন, পর্তুগিজ রাজকুমার। যখন ব্যাটেল অফ সাউলি যখন হয়ে গেল, পর্তুগিজরা হেরে গেল ইংরেজের কাছে, তো পর্তুগিজরা বললো দেখো, ইংরেজরা বললো দেখ যুদ্ধে হেরে গেছিস, আমরা যেটা বলবো সেটা কথা শুনতে হবে। পর্তুগিজ বললো ঠিক আছে। বলে পর্তুগিজরাও দেখলো যে ইংরেজের সাথে লড়াই করে আর পারবো না, তো ফালতু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করি। ওই যে ভালো সম্পর্ক কেমন করে হয়? বিয়ে দিয়ে। গল্প শোনো, হয়ে গেছে টাইম। তাহলে ভালো সম্পর্ক কেমন করে হয়? বিয়ে দিয়ে হবে। ওই যে এক কাজ করি, পর্তুগিজের যে রাজা ছিল, পর্তুগিজের যে তোমার হচ্ছে রাজা যে ছিল, তার মেয়ে নাম হচ্ছে ক্যাথরিন। ওই ক্যাথরিনের সাথে ইংল্যান্ডের যে রাজকুমার ছিল দ্বিতীয় চার্লস, তার দিয়ে দিল বিয়ে। যুদ্ধে হেরে গেছে, সম্পর্ক ভালো করতে হবে, বৈবাহিক সম্পর্ক তৈরি করলো। পর্তুগিজদের পক্ষ থেকে গেল কন্যাযাত্রী মেয়ে পক্ষ, আর ওই দিক থেকে ইংল্যান্ডের পক্ষ থেকে আসলো ছেলে পক্ষ, দ্বিতীয় চার্লস বিয়ে দিয়ে দিল। বিয়ে টিয়ে তো হয়ে গেল স্যার। বিয়ে স্যার আমাদের এখানে যদি বিয়ে হয়, যদি প্রবীর বলে আমি বিয়ে করব, ঠিক আছে, এক তো বিয়ে দিল না, দিচ্ছেই না, দ্বিতীয় কথা পালিয়ে বিয়ে করে নিয়েছে। শ্বশুর বাড়ি গেল, বলে আমাকে পণ দাও, আরো 2-3 লাখ দিয়ে পাল করে দিল, পালিয়ে বিয়ে করেছে, আবার পণ নিতে এসে। কিন্তু ওই সময় আর রাজাদের গল্প তো, ওদের তো পণ আর ছোটখাটো পণ হবে না। তাহলে কে পণ দিবে? মেয়ে পক্ষ পণ দিবে। তাহলে মেয়ে পক্ষকে পর্তুগিজ। এবার পর্তুগিজ নিজের মেয়ের বিয়ে দিয়েছে কার সাথে? রাজকুমারের সাথে, ইংল্যান্ডের। পণ তো দিতে হবে। ওই যে পর্তুগিজরা পণ হিসাবে মুম্বাই শহর দান করলো ইংল্যান্ডকে। ভাবছো গোটা পর্তুগিজের বোন, কারো তো মেয়ে হবে, কারো বোন হবে, সবারই তো আর বোন হবে না গোটা পর্তুগিজের। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে তাহলে দান করলো কি শহর? মুম্বাই শহর। ভাবো একটা গোটা মুম্বাই শহর পণ হিসাবে দিয়ে দিল শ্বশুর বাড়ি, যাও পণ দিলাম, বোনের বিয়ে, মেয়ের বিয়ে, পণ দিয়ে দিলাম মুম্বাই শহর। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে মুম্বাই যখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যখন পর্তুগিজ কন্যা বা বোনের সাথে, পর্তুগিজের রাজার বোনের সাথে বিয়ে করেছিল, তখন তাকে পণ হিসাবে কোন শহর দান করা হয়েছিল? মুম্বাই শহর। ঠিক আছে, সেটাই লেখা আছে, মুম্বাই শহর দান করেছিল। কত সাল? 1661। কোনো বইয়ে 1662 পাবে, আগে বলে দিচ্ছে, তখন বলে না স্যার ভুল পড়েছেন। এগুলো স্যার এক্স্যাক্ট সাল নাই, যেটা দেওয়া আছে বিভিন্ন সোর্সে সেই হিসাবে বলছি। 61, কোথাও 62ও আছে। পর্তুগিজ, আচ্ছা স্যার পর্তুগিজ তাহলে স্যার শুধু কি আমাদের কাছ থেকে নিয়ে গেছে, কিছু দিয়ে যায়নি? বলছে হ্যাঁ দিয়ে গেছে। দেখো দুটো কন্ডিশন হয়, আমি তোমার বাড়ি আক্রমণ করেছি দুটো উদ্দেশ্য নিয়ে, তোমার বাড়িতে ডাকাতি করে বেরিয়ে যাব,
আর একটা উদ্দেশ্য, আক্রমণ করে তোমাকে লাত মেরে বের করে তোমার বাড়িতে আমি স্থায়ীভাবে থাকবো। তো দুটো কন্ডিশনে আলাদা আলাদা ব্যাপার থাকবে। যদি আমি তোমার বাড়ি থেকে সব নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার তোমার ভালো খারাপ দেখবো না। কিন্তু তোমার বাড়ি থেকে যদি আমি স্থায়ীভাবে বসবাস করতে হয়, তাহলে তো আমাকে ওখানেও নিজের সরঞ্জাম বানাতে হবে, রান্নাঘর বানাতে হবে, বাথরুম বানাতে হবে। তো তো পর্তুগিজরা যখন গোয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, ওখানে তো ওদেরকে একটা পরিবেশ বানাতে হবে। তো ওরা তখন বিভিন্ন জিনিস আবিষ্কার করলো, নিজের ধরনের চাষাবাদ করছে। এবার আলু নিয়ে আসলো, আলু। এর আগের ভারতের মানুষ আলু খায়নি, কিন্তু আলু কি জিনিস, এই যে আমরা আলু খাচ্ছি, এটা কিন্তু পর্তুগিজের দান। বাই চান্স পর্তুগিজ না আসলে আলু জানতে না কি জিনিস। তো এই আলু হচ্ছে পর্তুগিজের দান। ছাপাখানা, আগে যে, এখন তো ছাপাখানা উঠে গেছে, সব এখন স্ক্যানার, জেরক্স মেশিন। আগে ছাপাখানা কাট 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 করে লেখা হতো। এই ছাপাখানাও কিন্তু পর্তুগিজরাই ভারতে নিয়ে এসেছিল 1556 সাল। বোঝা গেল 1556 সাল ছাপাখানা ভারতে নিয়ে এসেছিল। দেখো লেখা আছে ছাপাখানা 1556 সাল। ম্যাটেরিয়ালে লিখে রাখবে সালটা দিত না, এই যে বললাম রিসেন্ট পরীক্ষাতে দিয়েছে। তামাকের ব্যবহার চালু করেছিল পর্তুগিজ, শুধু আলু দেয়নি, তামাকও খৈনি গুটকা এগুলো দিয়েছে। তামাক কত সাল এক্সাক্ট সাল নাই, তবে সপ্তদশ শতকে দিয়েছিল। এটা পরীক্ষার কোশ্চেন, সপ্তদশ শতকে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল স্যার কত সালে তোমার হচ্ছে তামাকের ব্যবহার চালু করে? সপ্তদশ শতকে চালু করেছে। 1761 সাল, ভালো করে শুনবে, 1761 সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করেছিল এই পর্তুগিজরা। ঠিক আছে, 1761, এটাও ম্যাটেরিয়ালে নাই, লিখে রাখবে। 1761 সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে পর্তুগিজরা। এবার স্যার গল্প, এই ফরাসিরা পন্ডিচেরিটা পেয়েছিল কার কাছ থেকে? বিজাপুরের কাছে। যখন ফরাসি পড়বো তখন বলবো, বাদ। এটা এখান থেকে মনে রাখবে, 1761 সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করেছিল পর্তুগিজরা। বোঝা গেল স্যার? আচ্ছা, আর একটা কোশ্চেন, আর একটা জিনিস ওখানে লিখে রাখো। রিসেন্ট ফুড এসআই পরীক্ষা দিতে গেছিলে কেউ? যেটা লাস্ট ফুড এসআই হলো 24-এ, ফুড এসআই এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে বেঙ্গল থেকে পর্তুগিজদেরকে তাড়িয়ে দিয়েছিল কে? বেঙ্গল থেকে পর্তুগিজদের তাড়িয়ে দিয়েছিল, মানে লাত জুতা মেরে তাড়িয়ে দিয়েছিল শায়েস্তা খান। লিখে রাখো। দেখো, বেঙ্গল থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান। শায়েস্তা খান নামটার সাথে তোমরা পরিচিত যারা প্রথম থেকে পড়ছো, কারণ আমি শায়েস্তা খান নিয়ে অনেক গল্প পড়েছি মারাঠা পড়তে গিয়ে। বেঙ্গল থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল শায়েস্তা খান। শায়েস্তা খান হয়েছে। হ্যাঁ, হুগলি থেকে, শুধুটা হুগলিটাকে শাহজাহান হুগলিটা দখল করেছিল 1631-32 সালে। গোটা বেঙ্গলে তখন আরো জায়গাতে পর্তুগিজরা আছে। আলটিমেট শায়েস্তা খান তখন বেঙ্গলের গভর্নর ছিল, ও তখন টোটাল বেঙ্গল থেকে পর্তুগিজকে লাত মেরে মেরে তাড়াচ্ছিল শায়েস্তা খান। ক্লিয়ার হলো স্যার? এই ছিল আমাদের পর্তুগিজের ইতিহাস। ঠিক আছে, সমস্যা থাকলে কারো বলে নাও। নাই সমস্যা থাকেই না স্যার, জিজ্ঞাসাও করো না কোনো কোশ্চেন। কি আর জিজ্ঞাসা করো স্যার, জানি তো না। নাই তো নাই, ঠিক আছে, পরের দিন বাকিটা করব। আর একটা ক্লাস লাগবে, তাহলে হয়ে যাবে কমপ্লিট এই পার্টটা। ঠিক আছে।